স্যার স্যার নো স্যার নো স্যার একটা কথা বলতে পারবেন যিনি যারা এই শহীদ পরিবারকে অর্থ দেওয়ার সাথে সম্পৃক্ত তিনজনকে ইচ্ছামতো ঝেড়েছি। ঝাড়ার পরে তারা একদম তাদের চোখের পানি ছেড়ে দিয়ে এক প্রকার তারা আমাকে একটি কথা বলেছে যে উনাকে শুধু বলেন উনার ছেলে মারা গিয়েছে, উনি ওয়াইফ, উনি উনার হাজবেন্ডকে 3 দিনই বলা হয়েছে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন পুলিশ এবং সাধারণ জনগণের দ্বন্দ্ব সৃষ্টি। পুলিশ আবারও কি মাথা জাগাতে উঠছেন এমন প্রশ্নের সূত্রে দেখা যায় পুলিশ জনগণকে চ্যালেঞ্জ করছে এবং এক পর্যায়ে পুলিশ যখন জনগণকে জোরপূর্বক উঠিয়ে নেওয়ার চেষ্টা করে তখন সাধারণ জনগণ পুলিশকে তাড়া করে। এদিকে সার্জিস আলম বলেছেন যে পুলিশ যদি আবারও নতুন করে এইভাবে পরিকল্পনা করেন তাহলে পুলিশকে ঠিকমতো কাজ করতে দেওয়া হবে না। এমন প্রশ্নে সংক্ষিপ্ত যে বর্ণনা দেওয়া হয়েছে সে বর্ণনাতে বলা হয়েছে যে বাংলাদেশে পুলিশ যদি আবারও শেখ হাসিনার আমলের মতো করে চলার চেষ্টা করে তাহলে পুলিশকে কোনো ক্রমেই ছাড় দেওয়া হবে না, এমন মন্তব্যে দেখা গেছে। চলুন আমরা কিছু ভিডিওর দৃশ্য দেখে আসি। একটা কথা বলতে পারবেন স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক। ধরাও আপনি আমার কথা বুঝেন স্যার, কোনো কথা বলবেন প্লিজ আর কোনো কথা প্লিজ বলবেন স্যার। স্যার আই হাম্বল রিকোয়েস্ট ইউ স্যার, প্লিজ আপনি আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারবো। এটা আই এম আপনি নট পারেন। এবল টু আপনি গিভ ইউ রিকোয়েস্ট। যাও প্লিজ স্যার যাও, বোঝার যাও। চেষ্টা করেন। No, এটা no, সাধারণ no. শিক্ষার্থীদের এটা তো দাবি ছিল, সেটা আপনারা যা করছেন আমরা আপনাকে সম্মান করে আমরা চলে যাচ্ছিলাম। আপনি আমাকে ধরে নিয়ে আসছেন তোমাদের ধরে আনছি তোমাদের কোনো কিছু করার জন্য না। স্যার তোমাদের আমরা জানি কাউন্সেলিং আপনারা কিছু করতে হবে, করবেন না, তোমাদের কিন্তু ব্রেন বিষয়টা- ওয়াশ করছে তো No, 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 তোমাদের sir. কাউন্সেলিং করতে নো হবে। স্যার আমরা আদালতের আমাদের কিছুই না। স্যার এটা আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, আপনি আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারবো। তোমাদের মধ্যে জামাতের পেতাত্তারা ঢুকছে। স্যার এটা একদম এই ভুল স্যার। পেতাত্তারা জামাতের তোমাদের মাথা পেতাত্তারা wash ঢোকে করে নাই স্যার, এটা আপনার ভুল। আপনি যে যাও মিয়া, কথা চিন্তা বলো না। নিয়ে কথা বলতেছেন স্যার ভুল। আপনি আপনার জায়গা থেকে সঠিক, আমি আমার জায়গা থেকে সঠিক। আপনি আমাকে ডাইভার্ট করতে পারেন না বা আমাকে কোনো ধরনের ব্লেম দিতে পারেন না প্রমাণ না হওয়া পর্যন্ত। নো স্যার নো স্যার একটা কথা বলতে পারবেন স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক স্যার। স্যার আরেকটা কথা বলবেন, আমার কানে কানে কথা বলতেছে। কথা বলতে কিচ্ছু করতে হবে না স্যার। ইমরুল স্যার যেই জায়গায় কথা দিচ্ছে তার উপর তার কথা হয় আমরা তো চলে যাচ্ছিলাম স্যার, আপনি দেখছেন আপনাকে আমি আমরা চলে যাচ্ছি, সেটা ছেড়ে দিবে এটা ঠিক আছে, কিন্তু স্যার এই মুহূর্তে যে আপনি ধরে নিয়ে যাচ্ছেন না, এটা একটা পরিস্থিতি যে করতেছেন স্যার, এটার জন্য আপনি যতটা ভালো মনের অধিকারী বা ইয়ে প্রকাশ করতেছেন ঠিক সেইভাবে কিন্তু আমিও আপনাকে অ্যাপ্রোচ করতেছি না, আমি রিকোয়েস্ট করতেছি। আমি রিকোয়েস্ট শুনে আপনার কাছে আবেদন করতেছি আমাকে ছেড়ে দিন। আমরা জাস্ট আমাদের ন্যায্য হিস্সা আপনাদেরকে জানানোর জন্য আসছি। আমরা কোনো ধরনের অগ্নিসংযোগ বা যেই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ওগুলো করার জন্য আসি নাই। আপনি আমাকে দেখে যদি মনে হয় আমাদের দেখে যদি মনে হয় যে আমরা ওই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেন তাহলে আপনি আমাদেরকে যা ইচ্ছে তা করেন। আমি তো আপনার ভাই, আপনি তো আমার ভাই, একজন ভাই হিসেবে একজন ভাইয়ের প্রতি কি দায়িত্ব পালন করেন যে আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, সেই সুযোগের ব্যক্তিতে আপনি এ করতে পারেন। 5টা মিনিট চুপ থাকেন আপনি ছেড়ে দিন। স্যার আমি আমার আর কিছু বলার নাই, একদম ব্যর্থ যে আমি আপনাকে বুঝাইতে পারি নাই। মল এটা ব্যাট আমি বলতেছি আমাদের দায়িত্ব আমি এখানে দাঁড়াবো না। কিচ্ছু করা হয়নি। ইমরুল স্যার আপনার দেহে বসে সেই কাজ করে আমাদের সিনিয়র যেটা বসে আপনি শুরু করে দেন। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি স্যার, আমি তো কোনো কথা না স্যার প্রেস ক্লাবের দায়িত্ব পালন করেন, আমি আপনাকে আমাদের ছেলে না আমরা কি করছিলাম আমাকে ঘেরিবার দুইটা মারছে স্যার, মারার কি অধিকার আছে স্যার? আমাকে বলতে পারে তুমি চলো, আমাকে যে মারলো স্যার এটা কি অধিকার আইনের মধ্যে পড়ে স্যার? আপনি অন্যায় করছেন। আপনি একজন আইনের লোক। গতকালকে আমি একজন শহীদ পরিবারকে এখানে পেয়েছি, উনি বললেন উনি 3 দিন এসেছেন, উনাকে এখনো চেকটা দেওয়া হচ্ছে না। এরপরে উনি আমার সামনে খুবই ইমোশনাল হয়ে গেছেন, আমারও খারাপ লেগেছে। আমি এই অফিসের 3 জন যারা এই শহীদ পরিবারকে অর্থ দেওয়ার সাথে সম্পৃক্ত 3 জনকে ইচ্ছামতো ঝেড়েছি। ঝাড়ার পরে
তারা মানে তারা একদম তাদের চোখের পানি ছেড়ে দিয়ে এক প্রকার তারা আমাকে একটি কথা বলেছে যে উনাকে শুধু বলেন, উনার ছেলে মারা গিয়েছে, উনি ওয়াইফ, উনি উনার হাজবেন্ডকে 3 দিনই বলা হয়েছে নিয়ে আসেন, কারণ উনার হাজবেন্ডও নমিনি। সো যদি নেয় ওয়াইফ হাজবেন্ড আলাদা নিতে হবে, না হয় দুইজন এসে একসাথে চেকটা নিতে হবে। সো উনাকে বলেন 3 দিনই বলা হয়েছে একসাথে নিয়ে আসতে, উনি এসেছে কিনা, উনি বলে না নিয়ে আসে না, তাহলে আমরা কিভাবে দিব? সো ফ্যাক্ট হচ্ছে তারা তাদের জায়গা থেকে যেটুকু মিনিমাম রিকোয়ার্ড ডকুমেন্টস সেগুলো সাপ্লাই না করেই তারা তাদের জায়গা থেকে এটুকু চাচ্ছে। আপনি তো আজকে থেকে 10 বছর পরে এসে আমাকে এটার জন্য দায়ী করবেন যে আমি কেন প্রপার ডকুমেন্ট দিতে পারছি না, এটা আমি কি নিজে খেয়ে ফেলেছি কিনা। সো আমাকে তো এইটুকু লায়াবিলিটিস দিতে হবে। আমি যে কয়েকটা জায়গায় ডিসপার্স করেছি সেই কয়েকটা জায়গায় ক্লিয়ার ডকুমেন্টস আমার কাছে আছে। আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত যে 2229 জনকে দিয়েছি তার প্রত্যেকটা ডকুমেন্টস আমি দিতে পারবো। সো এইটুকু মানে ট্রান্সপারেন্সি আমার থাকতে হবে। সো এই জায়গায় যে জিনিসটা হয় অনেক ক্ষেত্রে আপনি যেটা বললেন যে অনেকে আহত আছে তারা তাহলে কখন পাবে, না হসপিটালে যারা ভর্তি আছে এটা তাদেরকে ভেরিফাই করার জন্য যথেষ্ট। এখন যারা হসপিটালে আমরা প্রত্যেক সপ্তাহে চেক করি নতুন কে ভর্তি হচ্ছে, হসপিটালে ভর্তি হওয়া এই সংখ্যাটা আপনারা 10% দেখাতে পারবেন না যারা এখনো ফান্ড পায় নাই। এই 10% কারা, যারা নতুন এসে আবার ভর্তি হয়েছে। প্রত্যেক সপ্তাহে হসপিটাল থেকে লিস্ট আসে, যারা নতুন আসে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে আবার ফান্ড পাঠানোর ব্যবস্থা করি। আর এই যে যারা দেখছেন এই যে সংখ্যাটা বড়, আহত এখনো প্রায় 8-9 হাজারের মতো, তারা যেটা হচ্ছে চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ হয়ে বাসায় চলে গিয়েছে, তারা স্থানীয়ভাবে যোগাযোগ করছে। সো তাদের ক্ষেত্রে এখন এই জিনিসটা আমরা বিভাগীয় পর্যায়ে যদি যাই এটা আরেকটু ত্বরান্বিত হবে। এটা আমরা বারবার স্বীকার করবো যতটা স্পিড হওয়া দরকার ছিল ততটা হয় নাই, বাট গতিটা দ্রুত বাড়ছে। সো বিভাগীয় অফিসটা যদি এই মাসে হয় গতিটা বাড়বে। এমআইএস যদি তাদের জায়গা থেকে জাস্ট আমাদের বলেছে এই সপ্তাহের মধ্যে গ্যাজেট তারা প্রকাশ করবে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে একটা মানে দ্রুত গতি পাবো। আর আমাদের জায়গা থেকে অলরেডি আমাদের অফিসের সেটআপ এখন রেডি। আমরা 7 তারিখের মধ্যে নতুন আরেকটা অফিস পাচ্ছি, ডাবল হবে আমাদের টেস্ট। সো আমাদের জনবল তখন ডাবল। এদিকে সার্জিস আলম বক্তব্য দিয়েছেন যে 5ই আগস্ট যে জুলাই যে সমস্ত মানে পশ্চিমবঙ্গ বিরোধী দলের যারা মারা গেছেন তাদের জন্য সরকারি যে বরাদ্দ হয়েছিল টাকা, সেই টাকা তুলতে না পারার কারণে যারা যে অফিসারগুলো গাফলতি করেছেন এবং যারা পেনশনের জন্য বারবার ঘুরছেন তাদের উদ্দেশ্যে কঠিন কড়াবার্তা দিয়েছেন সার্জিস আলম এবং তাদেরকে ইচ্ছামতো গালিবকাও দিয়েছেন। এমন প্রশ্ন যখন উঠে আসে সাধারণ মানুষের মাঝে তখন কি বলতে চাচ্ছেন আমাদের বাংলাদেশের সেই সার্জিস আলম যে বৈষম্য বিরোধীর সমন্বয়ক হিসেবে কাজ করছে। আমি ব্যাপারটা আপনার কাছে শুনলাম, এখন আমি তো ওই জায়গাটা ছিলাম না, আমি আপনার কাছে যার কথা শুনলাম আমি একটু আমি কর্তৃপক্ষকে জানাই। এখানে আপনি সংঘর্ষ করবেন, এখানে কোনো ধরনের সংঘর্ষ হবে এদিকে কেন করে আমরা এটা চাই না। এখানে এখানে কোনো গ্যাদারিং করতে পারবেন না আপনারা, এখানে কোনো সমস্যা সমাধান করতে পারবেন জানেন কিন্তু আপনারা প্লিজ আপনার এখানে রক্তপাত খুন খারাপি হওয়ার আশঙ্কা বিদ্যমান রহিয়াছে। লেট মি ফিনিশ দ্য মিটিং। আমি কি বলতেছি আপনি আমার কথা শুনেন, আপনাকে আমি বলতেছি আপনারা আপনারা ইন্টারভিউ নেবেন, অবশ্যই ইন্টারভিউ নেবেন। আপনি শাউট করলেন লেট মি ফিনিশ, লেট মি আমাকে
একজন লোক সাতক্ষীরা থেকে এসেছে, সে প্রেস ক্লাবের সামনে নিজের গায়ে পেট্রোল ঢেলে দিচ্ছে। এর আগে কওমি মাদ্রাসার দুই গ্রুপ আমরা ধরে নিচ্ছি, একটা পক্ষ আরেকটা পক্ষকে বিভিন্ন উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে ফেসবুকে লাইভ করতেছে। এদিকে কওমি শিক্ষার্থীরা ওই ছাত্রীকে ধরছে, ওইদিকে চলতেছে টানা হেসরা। আরেকদিকে হঠাৎ যখন এই লোকটা সাতক্ষীরা থেকে এসে গায়ে পেট্রোল ঢেলে দিলে, তাকে জিজ্ঞেস করা হলো যে কি কারণে আপনি গায়ে আগুন দিলেন। তখন তিনি বললেন যে আমার অনেক দেনা হয়ে গেছি, আমি এই দেনা থেকে বাঁচতে আমি গায়ে আগুন লাগাই দিয়ে যাচ্ছি। এর ভিতরে এই ভদ্রলোক সহ সবাই এখানে দাঁড়ানো, সাংবাদিকরা ওই লোকের সাক্ষাৎকার নিচ্ছে। আপনার এই পুলিশ সদস্য এসআই কি জানি না, ফয়সাল এসআই ফয়সাল, তিনি এমন ভাবে উত্তেজিত হয়েছে, ওই যার সবার মোবাইলে যার যার ক্যামেরায় আছে ফুটেজগুলো দেখলে আপনি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে আপনি দেখবেন যে তার এই আচরণটা কতটুকু যুক্তিসঙ্গত, এবং একজন সাংবাদিককে সে ধাক্কা পর্যন্ত মেরেছে। আমার কথা আছে এর আগে এই যে এই লোকের সামনে রিক্সাওয়ালাকে সে একটা লাথি মেরেছে। এখন আমার কথা হচ্ছে পুলিশ বাহিনীর গঠনের পর থেকে যে অর্জন, সেটি 2024 সালে সেটি ধ্বংস করে দিয়েছে এই অর্জনটা। আপনারা না, আপনাদের কিছু কিছু পুলিশ সদস্য, সবার কথা বলবো না। তাহলে আজকে 24 পরবর্তী সময়ে পুলিশের আচরণ, পুলিশের সংস্কার সবকিছু নিয়ে আমরা খুব গর্ববোধ করব। সেখানে পুলিশের এই আচরণ কেন? আসলে আমি ব্যাপারটা আপনার কাছে শুনলাম, এখন আমি তো ওই জায়গাটা ছিলাম না। আমি আপনার কাছে যার কথা শুনলাম, আমি কর্তৃপক্ষকে জানাই যে এই ঘটনা ঘটছে, ওনারা একটা ব্যবস্থা নেবে। ভাই কি বলবো মাসুদ ভাই, ওইখানে আরো তো যারা ছিল না, ওরা করে বলছে এই ফসল এখান থেকে চলে যাও। ওরা বলে যেভাবেই হোক আমাকে পরে বলতেছে ভাই আমি তো আসলে আপনাকে চিনি নাই, ধাক্কা দিয়ে দিই আমাকে বলবেন মাসুদ এখানে সাকাওয়াত ভাই কেউ সিনিয়র, আপনারা ওনার বিরুদ্ধে আপনি তো এখানে সবাই দেখছেন, আমরা কিন্তু এখানে ছিলাম না, ছিলাম তো একসাথে এখানে ছিলাম, কিন্তু সাকাওয়াত ভাই কেউ ধাক্কা দিচ্ছে, ওই যে মাসুদ চলে গেছে, আমরা তো ওই যে এখানে এখন ঢুকে গেছে। আচ্ছা আমি এখন জানাচ্ছি আমার উপরে যারা আছে ওনাদেরকে আমি এখন